ওই ভোটগুলোতে চরমোনাই অংশগ্রহণ করেছিল 18 সালে, বিএনপি অংশগ্রহণ করেছিল। দেখুন, আমরা মনে করি যে নির্বাচনে অযোগ্যতা ঘোষণার জন্য যেসব কন্ডিশন আছে নির্বাচনের আইনে আরপিওতে, তার কোনোটাই জাতীয় পার্টি পড়ে না। যদি জাতীয় পার্টি নির্বাচনে অযোগ্য ঘোষণার ক্রাইটেরিয়ায় না পড়ে, তাহলে জাতীয় পার্টিকে কেন নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে? আর নির্বাচন মানেই তো সকল দলের অংশগ্রহণ, বহু মত বহু দল। জাতীয় পার্টিকে নিয়ে যে নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে, আমি এটা খুব দুঃখজনক। আমি মনে করি যারা এই দাবিটি তুলছে তারা এই দাবি থেকে প্রত্যাহার করে দেশের স্বার্থে জাতীয় পার্টির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা দেশ গঠন করব। ওই ভোটগুলোতে চরমোনাই অংশগ্রহণ করেছিল 18 সালে, বিএনপি অংশগ্রহণ করেছিল, জামাত অংশগ্রহণ করেছিল, এবং ওর মাঝখানে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছিল, এখনও আপনি দেখবেন বাংলাদেশের অসংখ্য লোকাল গভর্নমেন্টে জামাতের নেতৃবৃন্দরা নির্বাচিত হয়ে এখনও আছে, যারা বিগত আমলে নির্বাচিত লোকাল গভর্নমেন্টে। তাহলে লোকাল গভর্নমেন্টে অংশগ্রহণ করেছেন, কিন্তু 24 সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেননি। বিষয়টি আমি মনে করি অবশ্যই আমাদেরকে দোষ দেওয়ার কিছু নাই। আমরা ভোটে অংশগ্রহণ করেছি, অন্যরাও করেছে। আমরা মনে করি শুধুমাত্র ভোটে অংশগ্রহণের জন্য কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যেতে পারে না। এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক, এটা দেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য ক্ষতিকারক, এবং লেভেল প্লেইং ফিল্ডের জন্য ক্ষতিকারক। আর সকল দল যদি ব্যান হয়ে যায়, তাহলে ভোটে কম্পিটিটিভনেস থাকবে না। কম্পিটিটিভনেস ছাড়া যদি একটি ভোট হয় এবং একটি সরকার হয়, সেই সরকার টেকসই হবে না। অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, পলিটিক্যাল হস্টিলিটি বাড়বে, এবং দেশ আস্তে 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 গৃহযুদ্ধের দিকে চলে যাবে। মাননীয় চিফ ইলেকশন কমিশনার সাহেবের সাথে আমাদের একটি পূর্বনির্ধারিত মিটিং ছিল, এবং সেই মিটিংয়ে আমরা দেশের নির্বাচন, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় পার্টির অবস্থান, সব কিছু নিয়ে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আমরা একটা অংশগ্রহণমূলক ইলেকশন চাই, একটি সুষ্ঠু নির্বাচন চাই, একটি ফেয়ার নির্বাচন চাই। নির্বাচন কমিশন সকল নিবন্ধিত দলের একমাত্র অভিভাবক এবং নিরপেক্ষ অভিভাবক। সংবিধান অনুযায়ী তারা সংবিধান বদ্ধ একটি কমিশন, এবং তারা স্বাধীন, সংবিধান অনুযায়ী সম্পূর্ণভাবে স্বাধীন, এবং রাষ্ট্র তাদেরকে সমস্ত জনসম্পদ দিতে বাধ্য, এবং তারা যে আইন টাইনগুলো করবে সেগুলোও কোথাও চ্যালেঞ্জ হবে না, এবং সরকারের অন্য সমস্ত অর্গান নির্বাচন কমিশনকে সহায়তা করতে বাধ্য থাকবে। এই ধরনের শক্তিশালী প্রভিশন সংবিধানে আর কোনো কমিশন সম্পর্কে বলা নেই। সেই হিসাবে নির্বাচন কমিশনের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি। একটি দ্বন্দ্বময় সময় বাংলাদেশ পার করছে। আমরা আশা রাখি এর মধ্যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা রেখে, তার শপথ বজায় রেখে সুষ্ঠু নির্বাচন করবে। সকলের অংশগ্রহণে একটি সুন্দর ভোটের মাধ্যমে দেশে নতুন গণতন্ত্রের আলো প্রস্ফুটিত হবে, এটা আমরা কামনা করি। আমরা আমাদের কনসার্নগুলো ওনাকে জানিয়েছি, এবং উনি সে বিষয়ে নোট নিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের আস্থা আছে বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তাদের অনেক সীমাবদ্ধতা থাকলেও সেই সীমাবদ্ধতা সত্ত্বেও তারা চেষ্টার কোনো ত্রুটি রাখবেন বলে আমাদের মনে হচ্ছে না। পিআর সিস্টেম নিয়ে আমাদের আজকে কোনো আলোচনা হয়নি, তবে আমরা জানতে পেরেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা উনি একটি নির্বাচনের তারিখ জানিয়ে একটি চিঠি দিয়েছিলেন, এবং সেই মাফিকই নির্বাচন কমিশন কাজ করছে। যেহেতু দেশে এখন একটু বিকল্প সরকার চলছে, যেটা সংবিধানের কাঠামোর মধ্যে পুরোপুরি আসে না, সেই হিসাবে নির্বাচনের তারিখটি সরকার জানিয়েছে। যদিও নির্বাচনের এই ধরনের তারিখটা অনেক ক্ষেত্রে নির্বাচন কমিশন থেকেই জানানোর কথা ছিল। তো আমরা মনে করি এটা কোনো সমস্যা না। আমরা যেটা সমস্যা মনে করি সেটা হচ্ছে সরকারকে আমরা পুরোপুরি নিরপেক্ষ মনে করি না, তবে নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ দেখতে চাই। আমরা নিরপেক্ষ এবং অ্যাকাউন্টেবল থাকবে। সকল নিবন্ধিত দলকে নির্বাচন কমিশন ডাকবে, কথা বলবে। আমরা নির্বাচন কমিশনের ক্লায়েন্ট, আমরা জনগণের প্রতিনিধি। জনগণের ভোটের জন্য নির্বাচন কমিশন, রাজনৈতিক দল আছে বলেই নির্বাচন কমিশন আছে। রাজনৈতিক দল না থাকলে নির্বাচন কমিশনের কোনো প্রয়োজন নাই। সেই হিসাবে নির্বাচন কমিশনের শপথবদ্ধ দায়িত্ব সকল নিবন্ধিত দলকে ডাকা, তাদের কনসার্ন শোনা, এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। এটি খুব দুরূহ কাজ। এই দুরূহ কাজটি নির্বাচন কমিশনকেই করতে হবে, এবং সরকারকে সহযোগিতা করতে হবে, সকল রাজনৈতিক দলকেও সহযোগিতা করতে হবে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া লেভেল প্লেইং ফিল্ড কখনো তৈরি হবে না। নির্বাচন কমিশন একা সেটা পারবে না। এই পারস্পরিক সম্মানবোধ, সৌহার্দ্যবোধ আমরা মনে করি দেশের জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা অত্যন্ত পুলকিত যে আজকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমাদের সাথে কথা বলেছেন, এবং আমাদের মতামতগুলো শুনেছেন, এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি সুষ্ঠু নির্বাচনের জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা এই বিষয়টি খুব স্পষ্ট করে আপনাদেরকে একটু লম্বা সময় নিয়ে বলবো
প্রথম হচ্ছে আমাদের পার্টিতে 28শে জুন কাউন্সিল গঠন করা কেন্দ্র করে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেই দ্বন্দ্বে আমাদের সদ্য সাবেক কিছু সিনিয়র নেতৃবৃন্দ ওনারা 28শে জুনই কাউন্সিল করতে হবে, প্রয়োজনে জিএম কাদেরকে ছাড়াই ওনারা কাউন্সিল করবেন, এটি একটি উদ্যোগ নেন। যে উদ্যোগটি পরে ভেস্তে যায়, পরে 28শে জুন প্রেসিডিয়াম মিটিংয়ে সকলে মিলে তাদেরকে বহিষ্কারের রেজলিউশন পাশ করা হয় এবং রেজলিউশন পাশ করে ওনাদেরকে বহিষ্কার করা হয়। ওই বহিষ্কারের চিঠি চ্যালেঞ্জ করে সিভিল কোর্টে মামলা করেন ওনারা। সেই মামলায় ওনারা বহিষ্কারের বিরুদ্ধে কোনো অন্তর্বর্তী আদেশ পান না, অর্থাৎ যে বহিষ্কারটি করা হয়েছিল সেটি সেই সময়ও বহিষ্কৃত ছিল, এখনও কার্যকর আছে। কিন্তু ইন দ্য মিন টাইম সিভিল কোর্ট স্বল্প সময়ের জন্য অস্থায়ীভাবে জিএম কাদের স্যারকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়ে অস্থায়ীভাবে বাড়িতে করে। এই বাড়িতে করার সময়ে আমরা দেখতে পেয়েছিলাম প্রেসিডিয়ামের একটি বিকল্প মিটিং করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করা হয়। আমাদের সংবিধানের 20-এর খ ধারা মোতাবেক শুধুমাত্র চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্ধারণ করতে পারবেন, অন্য কেউ পারবেন না। এর কোনো বিকল্প আমাদের গঠনতন্ত্রে নাই। অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগটি সম্পূর্ণ অবৈধ এবং যাকে নিয়োগ করা হয়েছে তারা সকলেই বহিষ্কৃত ছিলেন। পাশাপাশি আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট বলা আছে চেয়ারম্যানের সম্মতিতে প্রেসিডিয়াম এবং জাতীয় কাউন্সিলের মিটিংয়ের সময় ও স্থান নির্ধারণ হবে। পাশাপাশি এটাও বলা আছে চেয়ারম্যান মিটিংয়ে সভাপতিত্ব করবেন, অর্থাৎ চেয়ারম্যানকে ছাড়া কোনো কাউন্সিল হতে পারে না। এটি সংবিধানে আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট বলা আছে এবং এই গঠনতন্ত্রটি আমাদের 19 সালের কাউন্সিলে পাশ করা এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনে এটি সাবমিট করা আছে। ওটি আমাদের সংবিধান, ওটি আমাদের আইন, ওর বাইরে আমাদের কোনো বিকল্প আইন মানার কোনো প্রয়োজন নাই। এরপরও আমরা দেখলাম ইনজাংশন চলাকালীন সময়ে একটি কাউন্সিল তথাকথিত করা হয়, যেটি কোনোভাবেই বৈধ কাউন্সিল না। কিছু লোকের সমাবেশ করে একটি গ্যাদারিং করলেই সেটা বৈধ কাউন্সিল হতে পারে না। সেখানে আমার জানা মতে নির্বাচন কমিশনের প্রতিনিধি ছিল না। সেখানে আমার জানা মতে বহিষ্কৃত যারা ছিল তারা বহিষ্কৃতাদেশ প্রত্যাহার না হয়ে কী করে কাউন্সিল করবে, কী করে কাউন্সিলে অংশগ্রহণ করবে, সেটি সম্পূর্ণ এবং এই একই রকম দশম কাউন্সিলের আগে আরেকটি গ্রুপ করেছিল, সেখানে ওনাদের 3 জন কিন্তু উপস্থিত ছিলেন। অর্থাৎ ওই স্টেজের 3 জন সিনিয়র রাজনীতিবিদ আছেন যারা 2বার দশম কাউন্সিল করেছেন। তো এই বিষয়গুলো অবশ্যই বিব্রতকর, তবে আইনের চোখে খুব স্পষ্ট জিএম কাদের ছাড়া অন্য কারো লাঙ্গল পাওয়ার কোনো সুযোগ আইনে নাই। জিএম কাদের ছাড়া অন্য কারো চেয়ারম্যান হওয়ার সুযোগ গঠনতন্ত্র, আইন এবং আদেশের মধ্যে নাই। এটি সুস্পষ্ট আইনের ব্যাখ্যা।